আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের ২ নং সৃজনশীলের দ্বিতীয় খতে আমাদেরকে বলল উপর্যুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেয়া মিল প্রস্তুত করো। আমরা আগের ক্লাসে শিখছিলাম কিভাবে রেয়া মিল প্রস্তুত করতে হয়। রেয়া মিল যদি আমাদেরকে প্রস্তুত করতে বলে, আমাদের প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, উদ্দীপকে যে নামটা থাকবে ওই নামটা। এই অঙ্কটার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুবিলি এন্টারপ্রাইজ। তাহলে আমরা উপরে লিখব জুবিলি এন্টারপ্রাইজ। এরপর লিখব রেয়া মিল। এরপর ৩১ ডিসেম্বর, ২০১৭। আমাদের এই অঙ্কটাতেও ২০১৭ সাল দেওয়া আছে, সেজন্য ২০১৭। তাহলে আমাদেরকে যদি রেয়া মিল করতে বলে, প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম, এরপর রেয়া মিল, এরপর ৩১ ডিসেম্বর, ২০১৭। এরপর ছক আঁকতে হবে। ছকটার প্রথম কলামের নাম ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকাতে কোন কোন হিসাবে টাকা বসবে আমরা জানি, সম্পদ হিসাব, আরেকটা হচ্ছে খরচ হিসাব। সম্পদ হিসাব আর খরচ হিসাব বসবে ডেবিটে, আয় হিসাব আর দায় হিসাব বসবে ক্রেডিটে। আমরা দেখি প্রথমে কি দেওয়া আছে আমাদের। মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তবে রেয়া মিলের ক্ষেত্রে এক ধরনের দায় শিটে দেওয়া আছে, বেসিকের শিটে। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেয়া মিলের ক্ষেত্রে এক ধরনের দায়। দায় যেহেতু, সেহেতু কোথায় বসবে? ক্রেডিটে বসবে। তাহলে আমরা ১ নম্বরে লিখব মূলধন। মূলধন এক ধরনের দায়। কত টাকা? ১,৫০,০০০ টাকা। দায় যেহেতু ক্রেডিটে বসবে। ক্রেডিটে কোন কোন হিসাবে টাকা বসবে? আয় হিসাব আর দায় হিসাব। এরপর দেওয়া আছে আসবাবপত্র ও সাজসজ্জা। আসবাবপত্র ও সাজসজ্জা হচ্ছে সম্পদ হিসাব। কোনটাকে কোন হিসাব বলে সেটা কিন্তু আমরা শিখছি এর আগে। এখন শুধু বলে বলে আমরা যেটা যেখানে লিখতে হয় সেখানে লিখব। কেন সম্পদ হিসাব, কেন আয় হিসাব, এগুলো বোঝানো হয়েছিল। আসবাবপত্র সাজসজ্জা হচ্ছে সম্পদ হিসাব। সম্পদ কোথায় বসবে? ডেবিটে। তাহলে ২ নম্বর আমরা লিখব আসবাবপত্র ও সাজসজ্জা। কত টাকা? ৫০,০০০ টাকা। আসবাবপত্র সাজসজ্জা হচ্ছে আমাদের সম্পদ হিসাব। সম্পদ হিসাব কোথায় বসবে? ডেবিটে। এরপর ৩, প্রাপ্য বিল। এই যে প্রাপ্য, সকল প্রকার প্রাপ্য সম্পদ হিসাব কোথায় দেওয়া ছিল? আমাদের শিটে। এই যে সকল প্রকার প্রাপ্য, প্রাপ্য দিয়ে কিছু থাকলেই সম্পদ হিসাব। তাহলে আমরা লিখব প্রাপ্য বিল সম্পদ হিসাব। আর সম্পদ মানে ডেবিট। প্রাপ্য বিলের টাকাটা আমরা ডেবিটে লিখব, ৩০,০০০ টাকা। ৪ নম্বরে প্রদেয় বিল। প্রদেয়, এই যে আমাদের বেসিকের শিটে দেওয়া ছিল প্রদেয় বিল মানে প্রদেয়, সকল প্রকার প্রদেয় দায় হিসাব। সকল প্রকার প্রদেয় দায় হিসাব। প্রদেয় যেহেতু দায় হিসাব, অথবা সকল প্রকার প্রদেয় যেহেতু দায় হিসাব, প্রদেয় বিলও দায় হিসাব। তাহলে প্রদেয় বিল ২৫,০০০ টাকা, এটা দায় হিসাব। ৪ নম্বরে লিখব প্রদেয় বিল, এটা একটা দায় হিসাব। দায় হিসাব কোথায় বসবে? ক্রেডিটে, ২৫,০০০। এরপর সাধারণ সঞ্চিতি। বেসিকের শিটে দেওয়া ছিল সকল প্রকার
এই যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তার মানে সাধারণ সঞ্চিতিও ক্রেডিট, কিন্তু 3টা সঞ্চিতি ছাড়া। কি কি? প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনা বাট্টা সঞ্চিতি। এই 3টা সঞ্চিতি ছাড়া অন্য সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সেটা আমাদের মনে রাখতে হবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, 3 ধরনের সঞ্চিতি ছাড়া প্র, পা, পা। প্র মানে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, পা মানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, আরও একটা পা মানে পাওনা বাট্টা সঞ্চিতি। তাহলে সাধারণ সঞ্চিতি তো এই 3টা সঞ্চিতির মধ্যে নাই। তাহলে সাধারণ সঞ্চিতি কোথায় বসবে? ক্রেডিটে। কারণ সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তাহলে সাধারণ সঞ্চিতিও ক্রেডিট। সাধারণ সঞ্চিতি 5 নম্বরে লিখব সাধারণ সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সাধারণ সঞ্চিতিও ক্রেডিট। 5,000 টাকা অবশ্যই কমা দিতে হবে। এরপর নগদ তহবিল এক এক, এক এক থাকলে প্রারম্ভিক, তাহলে এটা প্রারম্ভিক নগদ তহবিল এক এক। বেসিক শিটে দেওয়া ছিল কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, সেখানে ছিল 10টা। 10টার মধ্যে এই যে প্রারম্ভিক নগদ তহবিল এক এক একটা, তাহলে এটা অন্তর্ভুক্ত হবে না, এটা বাদ। মজুত পণ্য এক এক, এক এক থাকলে প্রারম্ভিক, প্রারম্ভিক মজুত পণ্য এক এক। প্রারম্ভিক মজুত পণ্য এটা 1 থেকে 10-এর মধ্যে নাই, তার মানে অন্তর্ভুক্ত হবে। কোন হিসাব? খরচ হিসাব। তাহলে আমরা লিখব মজুত পণ্য এক এক, এটা হচ্ছে খরচ হিসাব, 40,000 টাকা। এখানে লিখব প্রশ্নে যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে, মজুত পণ্য 1/1/2017, 1/1/2017 কত টাকা? 40,000 টাকা। খরচ হিসাব, খরচ যেহেতু সেহেতু ডেবিটে বসবে। এরপরে 7 নাম্বার ভাড়া, ভাড়া দিছি আমি, টাকা চলে গেছে, খরচ হিসাব লিখব ভাড়া খরচ হিসাব কত টাকা? 5,000 টাকা। এরপর হচ্ছে কুঋণ সঞ্চিতি। একটু আগে আমরা জানলাম সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তাহলে কুঋণ সঞ্চিতিও ক্রেডিট, কারণ 3টা সঞ্চিতি যে ডেবিট তার মধ্যে কুঋণ সঞ্চিতি নাই। তাহলে কুঋণ সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতির মধ্যে, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, কুঋণ সঞ্চিতিও ক্রেডিট, 3,000 টাকা। লিখব কুঋণ সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, কুঋণ সঞ্চিতিও ক্রেডিট, কত টাকা? 3,000 টাকা। এরপর প্রশ্নে দেওয়া আছে দালান কোঠা মানে বিল্ডিং। কার বিল্ডিং? আমার বিল্ডিং। হিসাব বিজ্ঞানে সব আমার, সব নিজের ভেবে করতে হবে। দালান কোঠা মানে বিল্ডিং, বিল্ডিংটা আমার, আমার বিল্ডিং, আমার জন্য সম্পদ হিসাব। সম্পদ মানে ডেবিট, কত হাজার? 45,000। 9 নম্বরে লিখব দালান কোঠা কত হাজার? 45,000। দালান কোঠা সম্পদ হিসাব 45,000। এরপরে দেনাদার, দেনাদার মানে আমার টাকা ওর কাছে আছে, ওর থেকে আমি টাকা পাবো, সম্পদ হিসাব কত টাকা? 30,000 টাকা। দেনাদার সম্পদ হিসাব 30,000, সম্পদ যে সেজন্য ডেবিটে টাকাটা। পাওনাদার আমার থেকে টাকা পাবে, দায়ী হিসাব লিখব 11 নম্বরে পাওনাদার দায়ী হিসাব 25,000 টাকা। দায় মানে ক্রেডিট। এরপরে 12 নম্বরে লিখব বেতন, আমি বেতন দিছি, বেতন দিলে টাকা চলে যাবে, খরচ হিসাব, টাকা চলে গেলে খরচ হিসাব 5,000 টাকা। বেতন
খরচ হিসাব 5,000 টাকা, খরচ সেজন্য ডেবিট। অনুপার্জিত সেবায়, এই যে অনুপার্জিত, মনে রাখতে হবে এই অনুপার্জিত মানে হলো অগ্রিম। সেবায় মানে সেবা দিয়ে আমি আয় করছি, তাহলে শুধু সেবাই হচ্ছে আয় আর অনুপার্জিত হচ্ছে অগ্রিম, তাহলে এটা অগ্রিম আয়। বেসিকের শিটে একটা সূত্র দেওয়া ছিল, সূত্রটা হচ্ছে কি, এই যে বকেয়া খরচ আর যদি অগ্রিম আয় হয় তাহলে চলতি দায়, তাহলে অগ্রিম আয়, অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় কি চলতি দায়, তার মানে অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় মানে চলতি দায়, চলতি দায় মানে কোথায় ক্রেডিটে বসবে। আমরা লিখবো 13 নম্বরে অনুপার্জিত সেবা আয় অগ্রিম আয় কত টাকা, 3,000 টাকা। অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় হচ্ছে 3,000 টাকা, ক্রেডিটে বসবে কারণ দায় হিসাব, চলতি দায় মানে দায়। এরপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, তিরিক্ত লাগানো থাকলে দায়, শুধু ব্যাংক জমা থাকলে সম্পদ, আর ব্যাংক জমা অতিরিক্ত বললে দায়। দায় মানে ক্রেডিট 2,000 টাকা। 14 নম্বরে হবে ব্যাংক জমা অতিরিক্ত 2,000 টাকা, দায় হিসাব সেজন্য ক্রেডিটে। এরপর হচ্ছে নগদ তহবিল 31/12, 31/12 মানে সমাপনী, সমাপনী নগদ তহবিল 31/12, 1 থেকে 10-এর মধ্যে তো নাই, অন্তর্ভুক্ত হবে, এটা অন্তর্ভুক্ত হবে। কোন হিসাব, নগদ তহবিলের অপর নাম হাতে নগদ, হাতে নগদ মানে হাতে নগদ টাকা আছে, হাতে নগদ টাকা থাকলে সম্পদ হিসাব, সেজন্য নগদ তহবিল সম্পদ হিসাব। কত টাকা, 10,000 টাকা। আমরা লিখব 15 নম্বরে নগদ তহবিল 31/12/17, কোন হিসাব, সম্পদ হিসাব। কত টাকা, 10,000 টাকা। এরপর হচ্ছে বিমা প্রিমিয়াম, ওই যে আগের 1 নং সৃজনশীলে বিমা স্যালামি ছিল, এটা হচ্ছে সেটা, স্যালামিকে ইংরেজিতে প্রিমিয়াম বলে। বিমা প্রিমিয়াম মানে বিমা স্যালামি, বিমা স্যালামি মানে বিমা সংক্রান্ত একটা খরচ যেটা প্রতিষ্ঠান থেকে করতে হয়, খরচ হিসাব 8,000 টাকা। বিমা প্রিমিয়াম 8,000 টাকা। লিখবো 16 নম্বরে বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম কি খরচ হিসাব, কত টাকা, 8,000 টাকা। এরপর আছে মজুদ পণ্য 31/12, এটা আমাদের 1 থেকে 10-এর মধ্যে আছে, কারণ এটা সমাপনী মজুদ পণ্য 1 নাম্বারেই আছে, অন্তর্ভুক্ত হবে না, কিন্তু চলতি সম্পদ প্রথমত রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটা বাদ। তাহলে আমরা সব হিসাব লিখে ফেলছি, এখন আমাদের যোগ করার পালা। সবগুলো হিসাব লেখা হয়ে গেলে সেদিন একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে কি, সবগুলো হিসাব লেখা হয়ে গেলে আমরা নিচে সব সময় সামান্য জায়গা রেখে পেন্সিল দিয়ে এখানে একটা দাগ দিব, সেম দাগটা এখানেও দিব, আবার সামান্য জায়গা রেখে টাকা ক্লোজ করে দিব, এদিকেও টাকা ক্লোজ করে দিব। সামান্য জায়গায় রাখার কারণ কি, আসলে সামান্য জায়গায় রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সবগুলো হিসাব, সবগুলো টাকা যোগফল ঠিক মতো লেখার পরেও অঙ্ক মিলে না, আর যখন অঙ্ক মিলবে না, যে পাশে মিলবে না ঠিক সে পাশে একটা অনিশ্চিত হিসাব দিয়ে টাকাটা লিখতে হবে। এটা হচ্ছে তো অঙ্ক না মিললে, তখন শুধুমাত্র আপনি এই অঙ্ক ভুল করছেন, ভুলভাবে ভুল হিসাব লিখে এক পাশের টাকা আরেক পাশে লিখে ফেলছেন, সেক্ষেত্রে অঙ্ক না মিললে তখন অনিশ্চিত হিসাব লিখে দিয়ে আসলে কোনো লাভ নাই। অনিশ্চিত হিসাবের বিষয়টা নিয়ে অনেকের সমস্যা, সেজন্য কথাটা বলা হচ্ছে কি, সব হিসাব ঠিক মতো লেখার পর, টাকা ঠিক মতো লেখার পর, যোগফল ঠিক মতো লেখার পর পর যদি অঙ্ক ঠিক না থাকে, সেক্ষেত্রে আমাদের কি আসবে, একটা অনিশ্চিত হিসাব আসবে। আসলে লিখবো না, আসলে লিখবো না, কিন্তু সবসময় আমরা জায়গাটা রাখবো, সবসময় সবগুলো হিসাব লিখে ফেলার পরে আমরা একটা হিসাব লেখার মতো জায়গা রাখবো, এবার আমরা দাগগুলা দিব।
এটা একটু মাথায় রেখে আমরা সবসময় রেয়ামিল করার চেষ্টা করব, এবং 9-10-এ যেভাবে রেয়ামিল করা হয় ঠিক সেমভাবে কলেজে গেলেও একই নিয়মে করতে হয়। এখন আমরা টাকাগুলো কি করব, যোগ করে দেখব আসলে আমাদের মিলতেছে কিনা ডেবিটের টাকার সাথে ক্রেডিটের টাকা। ডেবিটে আছে প্রথমে আমাদের 50,000। শূন্য তোলার ক্ষেত্রে একটু গুনে গুনে তুলব ক্যালকুলেটারে, যাতে আমাদের যোগফলটা ঠিক মতো আসে। 50,000, এরপর হচ্ছে 30,000, এরপর হচ্ছে 40,000, এরপর হচ্ছে 5,000, এরপর হচ্ছে 45,000, পঁয়তাল্লিশ হাজারের পরেরটা কত? 45,000-এর পরে হচ্ছে আমাদের 30,000 যোগ 5,000 যোগ 10,000 যোগ 8,000। তাহলে আমাদের ডেবিটে আসলো, ডেবিটে আসলো 2,23,000। এখন আমরা দেখবো যে ক্রেডিটে কত টাকা। প্রথমে আছে 1,50,000 যোগ 25,000 যোগ 5,000 যোগ 3,000 যোগ 25,000 যোগ 3,000, 3,000-এর পরে হচ্ছে আমাদের 25,000, এরপর হচ্ছে 3,000, এরপর হচ্ছে 2,000, যোগ করলে আসছে 2,41,000। মনে হয় কোনো একটা জায়গায় ভুল লিখছি, আমরা যোগটা আবার করে দেখি প্রথম থেকে, শুধুমাত্র ক্রেডিট পাস। প্রথমে হচ্ছে 1,50,000 যোগ 25,000, 5,000, 3,000, 3,000-এর পরে হচ্ছে 25,000, এরপর হচ্ছে 3,000, 2,000, 3,000, 2,000, 2,13,000 আসছে ক্রেডিটে, 2,13,000। দেখেন ডেবিটে আসছে 2,23,000, ক্রেডিটে আসছে 2,13,000। মিলছে? মিলে নাই। ডেবিটে বেশি আছে, ক্রেডিটে কম আছে। তো না মিললে আমাদের আগে দেখে নিতে হবে আমরা হিসাবে টাকা ঠিক মতো লিখছি কিনা, সম্পদের টাকা খরচের টাকা ডেবিটে লিখছি কিনা, আয়ের টাকা দায়ের টাকা ক্রেডিট লিখছি কিনা, সব ঠিক থাকলে এরপর না মিললে তাহলে অনিশ্চিত হিসাব আসবে। যেমন এখন আমি শিওর যে এই অঙ্কটাতে সব কিছু ঠিক আছে, তাহলে এখানে মিলতেছে না। তাহলে কত টাকা মিলতেছে না? ক্রেডিট পাশে আরো 10,000 টাকা। এটা বের করবো কিভাবে? 2,23,000 থেকে, অর্থাৎ বড় টাকা থেকে ছোট টাকা বিয়োগ করে, বিয়োগ করলে আমাদের কত টাকা আসবে? আরো 10,000 টাকা কম আছে আমাদের ক্রেডিট পাশে। তাহলে যে পাশে টাকাটা কম থাকবে আমরা ওই পাশে টাকাটা সিরিয়াল করে লিখবো অনিশ্চিত হিসাব। ক্রেডিটে হচ্ছে 10,000 টাকা কম আছে, সেটা সে ক্রেডিট পাশে লিখে দিব। তাইলে এখানেও এখন 2,23,000 টাকা, এখানেও এখন 2,23,000 টাকা। অঙ্কটা এখানেই সমাপ্ত। এইভাবেই অনিশ্চিত হিসাবের কাজটা করতে হয়।
এরপর আমরা কি করব, বক্স ক্লোজ করে দিব। ধন্যবাদ সবাইকে। সবাই অঙ্কটা ভালোভাবে দেখিয়েন, কোথাও কোনো জায়গায় সমস্যা থাকলে জানাইয়েন, আর কোথাও যদি না বুঝেন সেটা বারবার একটু টেনে দেখিয়েন, তাহলে অবশ্যই আপনি অঙ্কটা বুঝবেন। একটু সময় দিতে হবে, কারণ সময় না দিলে কিন্তু হবে না, সময় দিতে হবে। তাড়াহুড়া করে দেখলে হবে না, একটু সময় নিয়ে দেখতে হবে, বুঝতে হবে, দেন বাড়ি কাজ করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। অঙ্ক জিনিসটাই হচ্ছে এরকম। আর হিসেব বিজ্ঞান অবশ্যই বুঝতে হবে, এখানে মুখস্থ করার কোনো কিছু নেই, বুঝে আমাদের হিসেব বিজ্ঞানটা করতে হবে। সবাই বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কোনো আমিল খুব ঠিকভাবে করতে পারবেন। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।